দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সেফ হ্যান্ডস সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। আজ বাংলা বর্ষের প্রথম দিন, শুভেচ্ছা জানানো কিংবা উদযাপন করার মতো পরিবেশ বাংলাদেশে যেমন নেই, সারা বিশ্বেই নেই। কারণ আমরা জানি যে সারা বিশ্ব এখন একটি মহামারীর সাথে যুদ্ধ করছে, একটি অদৃশ্য অণুজীব যেটি কিনা সারা বিশ্বের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই অদৃশ্য অণুজীবটির জন্যই সারা বিশ্বের সমস্ত আয়োজন, সমস্ত ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে আমরা মূলত স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা বলি, এবং যেহেতু একটি মহামারী চলছে সেহেতু আমরা করোনা নিয়ে আজকে আলোচনা করব। এবং বরাবরের মতোই আমাদের সাথে স্টুডিওতে অতিথিরা আছেন। স্টুডিওতে আমাদের সাথে একজন অতিথি আছেন, একই সাথে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরেকজন অতিথি আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যিনি কানেক্টেড আছেন আমাদের সাথে, তার সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আছেন ডাক্তার রুহুল আবিদ, এলপার্ট মেডিকেল স্কুল, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে, ডক্টর রুহুল আবিদ। ধন্যবাদ। স্টুডিওতে আমাদের সাথে আছেন ডক্টর তৌফিক জোয়াদ্দার, উনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেটি আজকে আমরা অনুষ্ঠানটার শিরোনাম রেখেছি, দুজনকেই বলছে, আজকে আমরা শিরোনাম রেখেছি করোনা সীমানা পেরিয়ে। সীমানা পেরিয়ে বলছি যে উহান থেকে আউটব্রেক হওয়া একটি ভাইরাস ক্রমেই এখন 185টি দেশে ছড়িয়ে গেছে, এবং সবখানটাতেই আসলে সমানভাবে না হলেও খুবই ভয়ঙ্কর পর্যায়ের ইনফেকশন, ডেথ রেট আমরা দেখছি। ডক্টর তৌফিক জোয়াদ্দার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই উহানের ভাইরাসটি কি এরকম যে এটা বাংলাদেশ পর্যন্ত এসেছে কোনো ক্যারিয়ার হয়ে, নাকি আমরা লোকালিও এখানটাতেও সেটির প্রাদুর্ভাব ঘটেছে? না, তার কোনো প্রমাণ নেই যে এটা লোকালি বা পৃথিবীর অন্য কোথাও এটার উৎপত্তি হয়েছে। এটা খুবই লোকাল তো না, একটা নির্দিষ্ট জায়গা থেকেই যে এটার উৎপত্তি হয়েছে এবং সেটা বিস্তৃতি লাভ করেছে সে বিষয়ে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। আমরা দেখেছি যে উহান, চায়নার হুবেই প্রভিন্সের উহানে প্রথম এই জিনিসটা ধরা পড়ে। 31শে ডিসেম্বর থেকেই কিন্তু চায়না এটার কথা মিডিয়াতে নিয়ে আসে এবং এটার জিনোম সিকোয়েন্স প্রকাশ করে। ডেফিনেটলি এটা ওখান থেকেই এটার উৎপত্তি হয়েছে, যদি না ওখানে অন্য কোনোভাবে এটা এসে থাকে, কিন্তু সেটার কোনো আসলে সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই। যদিও চায়না বিভিন্ন সময় এই কথাটা বলার চেষ্টা করেছে যে এটার উৎপত্তি আমাদের এখানে হয়নি, কোনো না কোনোভাবে এটা আমাদের এখানে এসেছে, কিন্তু সেটার আসলে কোনো সায়েন্টিফিক প্রমাণ এখন পর্যন্ত নেই। কাজেই পৃথিবীর বিভিন্ন দেশে এটা চায়নার উহান শহর থেকেই যে ছড়িয়েছে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। এই ব্যাপারে ডক্টর রুহুল আবিদ, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে 8 মার্চ আমরা যখন প্রথম রোগীর শনাক্তের কথা ঘোষণা দিলাম, উনি দেখা যাচ্ছেন যে ইতালি থেকে এসেছিলেন এবং উনি প্রথম শনাক্ত হলেন। যে প্রশ্নটি আমি করছিলাম যে ইতালি থেকে উনি ভাইরাসটি কি বাংলাদেশে এনেছেন বলেই কি বাংলাদেশের প্রাদুর্ভাবটা দেখা গেল, নাকি আমরা বাংলাদেশ থেকেও ভাইরাসটি ছড়িয়েছে? আপনি কি মনে করেন? আসলে ডক্টর তৌফিক যেটা বললেন যে সেটা ঠিক। আসলে আপনার এই মুহূর্তে আমরা যেটুকু প্রমাণ আমাদের হাতে আছে যে এই ভাইরাসটা প্রাণী থেকে, স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালিয়ান অ্যানিমাল বলা হয়, তার থেকে মানুষে এসছে, এবং মানুষে আসার পরে এটা মানুষে ছড়িয়েছে। এখন এটার সক্ষমতা আছে মানুষ থেকে মানুষে ছড়ানোর, সেই জন্যই এত দূর এসছে। এখন ইটালি থেকে যে নিয়ে এসছেন, উনি যে নিয়ে এসছেন এটা বলা যাবে না, কারণ আপনার যখন চায়নার উহান থেকে ওরা লকডাউনে যাওয়ার আগে প্রায় 5 মিলিয়ন লোক বা 50 লক্ষ লোক, কারণ ওটা তো বিশাল একটা শহর এবং ওদের সবচেয়ে বড় সমৃদ্ধ আপনার শহর বলা যায় ওটাকে, ইন্ডাস্ট্রিয়াল একটা শহর। তো সেখান থেকে আপনার ছড়িয়েছে সারা পৃথিবীতে। আপনার আমেরিকায় গেছে, ইউরোপে গেছে, বাংলাদেশে গেছে। এখন সেটা হয়তো ইটালি হয়ে যেতে পারে, স্পেন হয়ে যেতে পারে, হ্যাঁ, অন্যান্য দেশেও যেতে পারে, কিন্তু মানুষই এটাকে বহন করেছে, মানে মানুষের ভেতর দিয়েই গেছে এটা। ধন্যবাদ আপনাকে। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, বাংলাদেশে 37-38তম দিন 8 মার্চ প্রথম শনাক্ত হওয়ার পর থেকে গতকাল আমরা দেখেছি যে 182 জন শনাক্ত হয়েছে। এটি কি আরো বাড়ার আশঙ্কা আপনারা করেন কিনা? এটি লাফিয়ে বাড়বে কিনা? গতকালে কিন্তু একটা বড় জাম্প দিয়েছে এটা যে হবে এটা আমরা কিন্তু আগেও বারবারই বলে এসেছি, এবং ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজিস্টরা প্রথম থেকেই বলছেন যে এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ, এবং এই গ্রোথটা আসলে নির্ভর করে একটা রিপ্রোডাক্টিভ নাম্বারের উপরে। প্রত্যেকটা ভাইরাসেরই একটা রিপ্রোডাক্টিভ নাম্বার থাকে, অর্থাৎ গড়ে সে একজন মানুষের কাছ থেকে কয়জনের কাছে এটা ছড়াতে পারে।
তো এটা যখনই দুইয়ের মানে একের উপরে যায় তখনই এটা বিস্তৃতি লাভ করে, এবং দুইয়ের উপরে গেলে সেটার বিস্তৃতি স্বাভাবিকভাবে অনেক বেশি হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়। যে এটা আসলে এক দুই করে বাড়ে না, এটা আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ে, আপনি যেটা খুব রাইটলি জি, বলছিলেন। জি। তো একটা পর্যায়ে গিয়ে আপনি দেখেন আমার দেশে যদি 50টা রুগী থাকে, যদি ডবলও হয় আমি চিন্তা করি পরের দিন আলটিমেটলি আরও বেশি হয়, পরের দিন কিন্তু আপনি 100টা পেয়ে যাচ্ছেন। তো 1 থেকে 2-এর ডিফারেন্স আর 50 থেকে 100 ডিফারেন্সের মধ্যে অনেক বেশি, পার্থক্যটা অনেক বেশি। কাজে এটা যে বাড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যে এই ইনফেকশাস ডিজিজ, বিশেষ করে প্যান্ডেমিকের স্প্রেডের কতগুলো ধাপ আছে, লেভেল আছে, লেভেল 1, 2, 3, 4। তো আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে এখন এটাকে ক্লাস্টার ট্রান্সমিশন বলে আর কি, যে কমিউনিটি ট্রান্সমিশনের আগের ধাপ। অফিসিয়ালি এখনও এটা কিছু ক্লাস্টারের মধ্যে সীমাবদ্ধ আছে, যেই ক্লাস্টারগুলোর মধ্যে হয়তো বিস্তৃতি লাভ করছে। এটা ওয়াইড স্প্রেড কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, সরকারি ভাষ্য বা উপাত্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখনো পর্যন্ত সেদিকে যাবে বলে আমরা আশঙ্কা করি, কিন্তু এখনো যায়নি। এখনো পর্যন্ত অফিসিয়ালি তৃতীয় স্টেজের কথা বলা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় এটা সীমাবদ্ধ আছে, থোকভাবে আছে। এই স্টেজ নিয়ে ডক্টর রুহুল আবিদের কাছে আমার একটু প্রশ্ন, যে স্টেজ তো প্রথম শনাক্ত হবার পর থেকে স্টেজ গণনা শুরু হয়, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটি দেখেছি, পত্রিকাতেও এসেছে কিংবা চিকিৎসকরা বলেছেন যে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে কিন্তু ডিসেম্বর থেকে এই নিউমোনিয়া সিমটম নিয়ে প্রচুর রোগী, আউটডোরের রোগীর প্রচুর প্রেশার তারা দেখেছেন, এবং এটি গত বছরের সাথে যদি কম্পেয়ার করি সেটি কিন্তু ডাবল ট্রিপলেরও বেশি ছিল। সেক্ষেত্রে এই স্টেজ গণনাটা আমরা ঠিক এটি কতটুকু সায়েন্টিফিক, এটি যদি রুহুল আবিদ বলেন। আমিও সংবাদটা দেখেছি বক্ষব্যাধি হাসপাতালের এবং পুরো বাংলাদেশেরই। আপনার এবছর যেমন নিউমোনিয়া বা শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল মার্চ মাসে, ফেব্রুয়ারি, পুরো শীতকালটাতেই অন্য অন্য বছরের তুলনায়। তো এখন এই যে ডক্টর তৌফিক যেটা বললেন যে আপনার এই রিপ্রোডাক্টিভ বা R0 যেটা R0 বলে, এটার তো 2.5, এটা 2.5 থেকে 3, মানে একজন আড়াইজন থেকে 3জনকে সংক্রমণ করবে। কিন্তু এই প্যান্ডেমিকটার আরেকটা কারণ হচ্ছে যে আপনি যখন এই প্যান্ডেমিকটা মানে একজনকে যখন আপনি শনাক্ত করলেন যে তার রোগটা আছে, তার 1 থেকে 5 দিন আগে যখন তার রোগের সিমটম বা উপসর্গ দেখা দেয়নি, তখনই কিন্তু রোগটা আসলে সে ছড়াতে পারে। যে জন্য এটা এত পাওয়ারফুল। কারণ অন্য কিছু ধরেন আপনি যখন আমরা দেখি যে এর আগে যে অন্য সার্স হয়েছে, মার্স হয়েছে, ওগুলো কিন্তু প্যান্ডেমিকের আকারে গেলেও থেমে গেছে। কারণ আপনার ওইটা যখন ইনফেকশাস হয়, একটা রোগী মনে করেন আপনার একজনের আজকে করোনা হয়েছে, তার যদি আপনার করোনা সিমটম দেখা দেওয়ার 3 দিন পরে তিনি ইনফেকশাস হতেন, তাহলে কিন্তু আমরা তাকে আগে আইসোলেট করে ফেলতে পারতাম, টেস্ট লাগতো না। কিন্তু এখানে কি হচ্ছে, একজন করোনা পাওয়ার পরে 1 থেকে 14 দিন ইনকিউবেশন পিরিয়ডে থাকছেন, এবং করোনার সিমটম এদের মধ্যে বেশিরভাগই কিন্তু সিমটম দেখাবেন না, তো এনারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হতে পারেন। আর যাদের সিমটম দেখা যাবে তারাও সিমটম দেখার 1 থেকে 5 দিন আগে আপনার হাইলি ইনফেকশাস হতে পারেন। তো তারা বুঝবেন আগেই, তারা বুঝবেন না, তার পাশের লোকও বুঝবেন না, কাজেই তারা আগেই ছড়িয়ে দিতে পারেন। এবং এই ডক্টর তৌফিক যেটা বললেন যে আপনার এই যে জিওমেট্রিক প্রগ্রেশন, যেটা এক্সপোনেনশিয়াল প্রগ্রেশন, হ্যাঁ, যে আপনার ধাপে ধাপে আপনি আজকে দেখলেন, আজকে যদি আপনি দেখেন যে 1000, যেমন আমাদের এখন বোধহয় 803 বা এরকম কাছাকাছি আছে টোটাল ডায়াগনোস, তা আজকে যদি দেখেন 1000, কালকে আপনি দেখবেন 2500 বা 3000, তারপরের দিন দেখবেন আপনি 9000, হ্যাঁ, তারপরে আপনি দেখবেন 27000, তারপরে দেখবেন আপনি 90000, এরকম করে এটা ধাপে ধাপে বাড়তে থাকে যখন এটা কমিউনিটি ট্রান্সমিশনে যায়। এখন আমরা কত পরীক্ষা করলাম তার উপরে হয়তো নম্বরটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না, কিন্তু প্রগ্রেশনটা এই হারে হয়, যার ফলে এটাকে ঠেকানো, কারণ এটা যেহেতু অ্যাসিমটোমেটিক, সিমটম শুরু, উপসর্গ দেখা দেবার আগেই এটা ছড়াতে পারে, সেজন্য এটাকে ঠেকানো খুবই কঠিন। ডক্টর রুহুল আবিদ, গতকাল স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন, উনি যে নিয়মিত অনলাইন ব্রিফিং করেন সেখানে উনি বলেছেন যে বাংলাদেশের সংক্রমণটি কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে গিয়েছে। এটি আমাদের জন্য নিশ্চয়ই একটি দুঃসংবাদই বটে। আপনি কি মনে করেন রুহুল আবিদ? জি, এটা তো দুঃসংবাদ বটেই, কারণ কিন্তু এটা কিন্তু আমরা যে আশা করি নাই তা না, কিন্তু এই অসুখটার ধরনটাই হচ্ছে এরকম। এটা আপনার একটা নির্দিষ্ট মাত্রায় আসার পরে, ধরেন আপনি একটা পুকুর যদি কল্পনা করেন যে একটা পুকুর ভরবেন, আপনি একটা পুকুরের একটা কর্নারে একটুখানি আপনার অ্যালজি বা শ্যাওলা পড়ে আছে, আপনি ওটাকে প্রথম কদিন খেয়ালই করবেন না, 8 দিনের মাথায় হয়তো আপনি দেখলেন ওটা 1/8 ভরেছে, 1/8 পুকুরের। তারপরে কিন্তু আপনি 4 দিনের মধ্যে পুরো পুকুর ভরে যাবে।
কিন্তু তার আগে 1/8 হওয়ার আগে পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না ওটা যে 1টা 2টা করে বাড়ছিল। তো এইভাবে এই প্যান্ডেমিকটা ছড়ায়, যার ফলে এই যে ইটালিতে বা স্পেনে, ইভেন আমাদের নিউ ইয়র্কে যেটা হচ্ছে এখন, আমাদের ম্যাসাচুসেটসও সাংঘাতিকভাবে আক্রান্ত। তো বাংলাদেশেও মানে রোগটা তো একই রোগ, যেহেতু এটা তো আর দেশ দেশ হিসাবে হচ্ছে না, রোগের ধরনটাই এরকম যে এভাবে ছড়াবে এটা। তো এখন কমিউনিটি ট্রান্সমিশন এটা যাওয়া খুবই স্বাভাবিক। কমিউনিটি ট্রান্সমিশন নিয়ে কিছু অ্যাড করবেন কিনা ডক্টর তৌফিক না, জোয়ারদার? কমিউনিটি ট্রান্সমিশনের যে বিষয়টি বলছেন, যে আমরা অনেকদিন ধরেই সাসপেক্ট করছি কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বা হচ্ছে, কিন্তু ডাব্লিউএইচও এখনো, আমি গতকালকেও ওদের ইয়েটা দেখছিলাম, ব্রিফিং ডাব্লিউএইচওর যে ব্রিফিং, সেখানেও দেখছি যে এখানে এখন ওরা বলছে যে এটা ক্লাস্টার ট্রান্সমিশনে আছে। কিন্তু আসলে আমরা এখন থেকে না, আরও আগে মাননীয় মন্ত্রী বলার অনেক আগেও কিন্তু আমাদের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, উনিও কিন্তু একটা সাংবাদিকের সাথে কথোপকথনে উনি বলছিলেন যে আমরা এরকম সন্দেহ করছি। আর টেস্টের ব্যাপারে ডক্টর রুহুল আবিদ যেটা বললেন সেটা খুবই ট্রু। আমরা টেস্টের সংখ্যা বাড়ানোর আসলে কোনো বিকল্প নেই, টেস্ট করার উপরই এটা কতটুকু ডিটেক্ট হচ্ছে সেটা নির্ভর করে। এখনো পর্যন্ত টেস্ট মানে আমি বলবো যে অনেক বাড়ানো হয়েছে। বাংলাদেশে প্রথম দিকে যেমন কয়েকশো করে টেস্ট করা হচ্ছিল, এখন 1000-1200 করে কিন্তু টেস্ট হচ্ছে, যেহেতু টেস্ট সেন্টারগুলোকে 17টি ল্যাবে, এখন 17টি ল্যাবে। এটা একটা ভালো জিনিস। ল্যাব অন্যান্য দেশে কিন্তু এর থেকেও বেশি হচ্ছে। আপনি আশপাশে যে আরেকটা জিনিস হচ্ছে যে প্রতি মিলিয়নে কয়টা টেস্ট হচ্ছে, সেদিকে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ একদম তলানির দিকে আছে। অবশ্যই 68 প্রতি মিলিয়নে মাত্র 68টা টেস্ট হচ্ছে, যেখানে নেপালে হচ্ছে আপনার 180-র মতো, ইন্ডিয়াতেও সেরকমই হচ্ছে 100 থেকে মানে 200-র কাছাকাছি, পাকিস্তানে হচ্ছে 200-র বেশি, ভিয়েতনাম যাদেরকে এখন খুব ভালো একটা অবস্থানে তারা আছে বলে ধারণা করা হচ্ছে, তারা করছে প্রায় 300-400 মতো টেস্ট করছে। আর অন্যান্য দেশে আপনার প্রতি 10 লাখে 10,000 20,000 করেও টেস্ট হচ্ছে। সো সেই হিসেবে বাংলাদেশের টেস্টের পরিমাণটা যদিও বাড়ছে, এটা আসার কথা, আমরা অ্যাপ্রিসিয়েট করি সরকারের এই সিদ্ধান্তকে, কিন্তু এটা আরও যেন বাড়ে এবং বিস্তৃত হয়। শুধু যে সংখ্যায় বাড়লে হবে না, এটা যেন, কারণ আমরা জানি বাংলাদেশ কিন্তু, যদি আমরা বলি বাংলাদেশ ছোট দেশ, কিন্তু আসলে কিন্তু অত ছোট না, জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে অনেক বড় একটি দেশ, এবং বিভিন্ন কর্নারে এই টেস্ট ফ্যাসিলিটিগুলোকে আসলে ছড়িয়ে দিতে হবে, বা টেস্ট স্যাম্পলগুলোকে কালেক্ট করার মতো ফ্যাসিলিটি যেন থাকে, সেটা এনশিওর করতে হবে। টেস্ট নিয়ে যখন কথা এলো, ডক্টর রুহুল আবিদের কাছে ছোট্ট করে একটু জেনে আসতে চাই, এরপরে আমরা বিরতিতে যাব। আসলে এই টেস্টগুলি মানসম্মত হওয়াটাও তো খুব জরুরি, তাই নয় কি? টেস্টগুলো মানসম্মত হওয়াটার উপরে অনেক কিছু নির্ভর করছে। আর এখানে এই টেস্টের একটা যেটা মানে গুরুতর দিক বা একটা মানে ভালোভাবে চিন্তা করার ব্যাপার, যেটা যেহেতু আরএনএ ভাইরাস, তো আরএনএ ভাইরাসের আরএনএ কিন্তু খুব আনস্টেবল। মানে আরএনএ যখন আমরা পিউরিফাই করি টেস্টে দেওয়ার আগে অনেকগুলো স্টেপ থাকে, তো ওই স্টেপে কিন্তু আরএনএ মানে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে, যার ফলে এটা খুব মানে সাধারণ পরীক্ষা না। এটার জন্য আপনার আরটিপিসিআর যেটা বলে, তো এটার জন্য আপনার একটু উন্নত টেস্টের প্রয়োজন হয়, একটু দক্ষতারও বেশি প্রয়োজন হয়। তো যার ফলে কিছু টেস্ট এখন আমেরিকায় তৈরি হয়েছে, যেগুলোকে আপনার কুইক টেস্ট বলা হচ্ছে, 5 মিনিটসে পিসিআর করবে। তো ওই পিসিআর এর টেস্টটা এখন এরা বাইরে দিচ্ছে না, হ্যাঁ, আমেরিকাতে দিচ্ছে। তো ওইটা যদি আমরা ওরকম কোনো টেস্টের মানে ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। কিন্তু ওটা এখন এই মুহূর্তে সম্ভব না। এখন ওই যে টেস্ট আছে এটাই আমাদের বাড়াতে হবে, কিন্তু টেস্ট ছাড়াও আরো অন্যান্য ভাবে আমাদের বাড়ানো যেতে পারে। আমরা আপনার বিরতির পরে সেটা নিয়ে আলাপ করতে পারি, যে কিভাবে আমরা মানে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, টেস্ট যেটুকু আছে সেটুকুর মধ্যে রেখে। অবশ্যই আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আমরা এই আলোচনাকে আরো এগিয়ে নেব, সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি সেফ অ্যান্ড সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি করোনা নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর তৌফিক জোয়ারদার, এবং যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর রুহুল আবিদ। আবারও আপনাদেরকে বিরতি থেকে ফিরে এসে স্বাগত জানাচ্ছি। যেটি আমাদের আজকের আলোচনার যেটি শিরোনাম, যে করোনা সীমানা পেরিয়ে চীন থেকে ভাইরাসটি এলো, কিন্তু চীন এখন দেখা যাচ্ছে যে চীনে আবার রিইনফেকশন হচ্ছে, রিঅ্যাক্টিভেট হচ্ছে। একই সাথে বিভিন্ন যে গবেষণাগুলি ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন গবেষকরা করছিলেন, এটিও গতকাল পর্যন্ত একটি রিপোর্ট দেখা গেল যে সেই গবেষণাগুলি কিন্তু চীন সরকার সেই গবেষণাগুলি নামিয়ে ফেলতে বাধ্য করছে। মানে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ যদি ঠিকঠাক মতো পাবলিশড না থাকে, তাহলে আসলে কতটুকু গবেষণা বিশ্বব্যাপী হওয়া সম্ভব, এটি একটি ভেগ অবস্থার মধ্যে থাকছে কিনা, ডক্টর তৌফিক জোয়ারদার কি মনে করেন? হ্যাঁ, মানে গবেষণাকে আসলে কোনোভাবেই রেস্ট্রিক্ট করা উচিত না, এবং এখনকার দিনে আসলে এটা খুবই সম্ভব না আসলে,
কারণ যারাই সায়েন্টিফিক রিসার্চ করছেন তারা অনেকেই ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের মধ্য দিয়েই রিসার্চগুলো করেন, যার জন্য ডেটাগুলোও খুব কোলাবোরেটিভলি কালেক্ট করা হয়, অ্যানালাইসিস করা হয়। তো এরকম একটা প্রেক্ষাপটে কোনো একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে একটা গবেষণার রিপোর্টকে সাপ্রেস করে ফেলা খুবই দুঃখজনক এবং কিছুটা সমস্যাজনক এবং অসম্ভবের কাছাকাছি আমি বলবো। কাজে এরকম কাজ হয়ে থাকলে সেটা অবশ্যই প্রকাশিত হবে। আর রিইনফেক্টের বিষয়টি নিয়ে রিইনফেক্টের বিষয়টা নিয়ে যদি আপনি বলছেন, আপনার কথার মধ্যে খুবই নাইসলি বলেছেন যে রিইনফেকশন হচ্ছে, তো আমরা যারা ভ্যাকসিনের উপর নজর রাখছি তাদের জন্য এটা আসলে একটা অশনি সংকেত বলতে হবে। কারণ যদি আমার যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটা যদি স্টেবল না হয় তাহলে সেটার ভিত্তিতে আমি যেই ইয়েটা তৈরি করব, ভ্যাকসিন তৈরি করব, সেটাও আসলে স্টেবল হবে না বা শরীরে দীর্ঘদিন আসলে এটা প্রোটেকশন দিতে পারবে না। আমি একটি ভ্যাকসিন নিলাম, কিছুদিন পরেই সেটা যদি অকার্যকর হয়ে যায় তাহলে তো আসলে খুব একটা লাভ হলো না। তো সেই প্রসঙ্গেই আমাদেরকে নজর রাখতে হবে যে সেরোলজিক্যাল যে স্টাডিগুলো হচ্ছে সেগুলোর উপরে। সেরকম কিছু স্টাডি আমরা পাচ্ছি যেখানে দক্ষিণ কোরিয়ার একাধিক স্টাডিতে আমরা দেখেছি যে একই ব্যক্তি পুনর্বার এই রোগে আক্রান্ত হয়েছেন, সংক্রমিত হয়েছেন। চায়না থেকে একটা কথা শোনা যাচ্ছে বা আমরা পড়েছি, জার্নাল পিয়ার রিভিউড, এটা প্রি পাবলিকেশনে আছে, যে রিঅ্যাক্টিভেশন হচ্ছে। ইনফ্যাক্ট এটা প্রায় 30% রোগীর ক্ষেত্রে রিঅ্যাক্টিভেশন পেয়েছে একটা ক্লাস্টারের মধ্যে, তারা যে সে সম্পূর্ণ সুস্থ হয়েছে, এরপরে তার কোনো এক্সপোজার হয়নি। এক্সপোজার না হওয়া সত্ত্বেও সেই রোগীটি মানে সেই প্রায় বেশ কিছু সংখ্যক রোগী আবারও করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। তো এটার ব্যাখ্যা নানা রকম হতে পারে। এক হতে পারে যে তাদের টেস্টে প্রবলেম ছিল, আগে ডিটেক্ট হয়নি, হয়তো পরে ডিটেক্ট হয়েছে, এটা হতে পারে। অথবা এটা কমিউনিটি ট্রান্সমিশন হলে, বাইরের থেকে এক্সপোজ না হলেও ভেতরে যদি অন্য কারোর দ্বারা এক্সপোজড হয়ে থাকে সেটারও একটা সম্ভাবনা আছে। কাজে এগুলো নিয়ে খুব বেশি এখনই কিছু বলা যাচ্ছে না, কিন্তু এগুলো কিছু রেড ফ্ল্যাগ। আমাদের যে আমরা যে খুবই আশাবাদী হয়ে উঠছি ভ্যাকসিনের ব্যাপারে, যে খুব অল্প সময়ের মধ্যে ভ্যাকসিন পাবে, তো এই বিষয়গুলো আসলে এক একটা আমাদেরকে কিছু মানে শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। ভ্যাকসিন নিয়ে যখন আলোচনা এলোই, ডক্টর রুহুল আবিদের কাছ থেকে ভ্যাকসিন নিয়ে সর্বশেষটি জেনে আসতে চাই এবং একই সাথে এই প্রশ্নটা আমি করে রাখি যে বিশ্বজুড়ে যে গবেষণাগুলি চলছে, এই গবেষণার সাথে বাংলাদেশের রিসার্চার, বাংলাদেশের গবেষকদেরও তো একটি ইনপুট দেওয়ার বিষয় আছে। সেটি বাংলাদেশের গবেষকরা, রিসার্চাররা, ক্লিনিশিয়ানরা কিভাবে দিবেন, এটির একটি যোগসূত্র কিভাবে করা যায়? ডক্টর রুহুল আবিদ। তো আমি আসলে এই যে গবেষণা যেটা হচ্ছে ভ্যাকসিনের ট্রায়ালটা নিয়ে প্রথমে বলি। ভ্যাকসিনের মেজর 3 রকমের ট্রায়াল হচ্ছে। একটা আপনার ডিএনএ ভ্যাকসিন হচ্ছে, একটা আরএনএ ভ্যাকসিন, আর একটা হচ্ছে আপনার প্লাজমা, যে রোগীদের হয়ে গেছে অসুখ এবং যারা রিকভার করেছেন, সুস্থ হয়ে উঠেছেন, তাদের প্লাজমা দিয়ে একটা ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে। তো এখন আমরা এই ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল পেতে পেতে প্রায় ধরেন আপনি 6 মাস, 12 মাস, 18 মাস হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু সেই ভ্যাকসিন ট্রায়ালটা এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না যে কখন হবে ভ্যাকসিনটা। কিন্তু খুব আশাবাদী হয়ে ওঠারও কিছু নাই, নিরাশাবাদী হওয়ারও কিছু নেই, সামনে হয়তো হবে। কিন্তু ডক্টর তৌফিক যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে আসলে যে অ্যান্টিবডি আমাদের তৈরি হচ্ছে, যারা আমাদের ইনফেক্টেড হচ্ছে, সেই অ্যান্টিবডিটার স্টেবিলিটি বা সেটা কতখানি সবলভাবে দেহে থাকছে সেটার উপরে নির্ভর করছে যে আরেকজনের আবার ইনফেকশন হবে কিনা। তো সেটার উপরে আবার এটাও নির্ভর করছে যে আমরা যখন প্যান্ডেমিক যদি ওভার হয়ে যায় তখন আমরা কিন্তু চাবো অ্যান্টিবডি টেস্ট করে আপনার কমিউনিটিতে কত পরিমাণের লোকজনের হয়েছিল, কত পরিমাণের লোকজন আপনার ইমিউন হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, ওই যে হার্ড ইমিউনিটির কথা যেটা আমরা আলোচনা করছিলাম বিরতিতে, যে কত সেটা অর্জন হয়েছে কিনা, ভবিষ্যতের কথা ওগুলো, হ্যাঁ। কারণ আমরা অ্যান্টিবডি টেস্টে আপনার অ্যান্টিবডি তৈরি হবে না 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে ইনফেকশনের। তো এখন পর্যন্ত আমাদের টেস্টটা আসলে রাখতে হবে পিসিআর বেসড টেস্টই, কারণ ওটা দিয়েই আমরা বুঝতে পারবো এটা যেহেতু আরএনএ ভাইরাস, যে কত তাড়াতাড়ি আমরা ভাইরাসটা ডিটেক্ট করি। আর অন্য ভ্যাকসিন ট্রায়াল না হলেও ক্লিনিক্যাল ট্রায়াল অনেকগুলো হচ্ছে, যেমন ড্রাগের, হ্যাঁ, ড্রাগ ট্রায়াল হচ্ছে। তো এই ক্লিনিক্যাল ড্রাগ ট্রায়ালে অনেকগুলো ট্রায়ালের ভেতরে আপনার 2-3টার মানে ভালো ভালো খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ড্রাগ ট্রায়ালই সম্পূর্ণ হয় নাই। সামনের মাসে, মে মাসে বেশ কয়েকটা ড্রাগ ট্রায়াল সম্পূর্ণ হবে। তো তখন আমরা জানতে পারবো যে কোনটার কি রেজাল্ট। হ্যাঁ, কদিন আগে আমি কথা বলছিলাম আর একটা প্রোগ্রামে, সেখানে আমি বলেছি যে রেমডেসিভির নামে একটা অ্যানালগ, যেটা আপনার ওই এটিজিসি জেনেটিক কোডের মধ্যে যেরকম আরএনএ ভাইরাসটা তো কপি তৈরি করে আমাদের দেহের ভেতরে ঢুকে, ও হাজার হাজার লক্ষ লক্ষ কপি বানায় ওর নিজের, যার ফলে আমরা অসুস্থ হই। তো ওই কপি বানানোর মেশিনটাকে বন্ধ করার জন্য
একটা ওষুধের ট্রায়াল চলছে। তো ওইটা যদি মানে সার্থক হয়, আমরা সামনের মাসে বা জুন মাসের মধ্যে জানতে পারি, তখন হয়তো কোনো একটা ট্রিটমেন্টের ব্যবস্থা। এই মুহূর্তে যেমন আমাদের কোনো ওষুধও নাই। আর আপনি আরেকটা যেটা বললেন যে এই বিশ্বজুড়ে যে গবেষণা, এটা বাংলাদেশিরা কিভাবে বা বাংলাদেশের গবেষকরা কিভাবে জড়িত হতে পারে, আমার মনে হয় বাংলাদেশের গবেষকরা খুবই ভালোভাবে জড়িত হতে পারেন যদি মানে নিজেদের থেকে উদ্যোগ নেওয়া হয়। যেমন আপনার একটা তো হতে পারে যে আপনার ভাইরাসের ট্রান্সমিশনটা কিরকম হলো, এটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দিয়ে একটা হতে পারে। আর একটা হতে পারে আপনার এই ভাইরাসটার আপনার মলিকুলার বায়োলজিক্যাল যে পরীক্ষাগুলা, হ্যাঁ, একদম অনুপরমাণুর যে পরীক্ষা, এটা যেমন আমাদের দেশে বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা করে, আইসিডিডিআরবি আছে, হ্যাঁ। তো এরকম তাদের সাথে বিদেশের অনেক কোলাবোরেশন আছে, আপনার হার্ভার্ডের আছে, জনস হপকিন্সের আছে। তো এই কোলাবোরেশনের মাধ্যমে করা যেতে পারে, করে এটার আরো মানে দক্ষতা অর্জন করা যেতে পারে। এর মধ্যে একটা জিনিস অবশ্যই আমি একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে যে প্রজেক্ট হোপ নামে একটা প্রজেক্ট সারা দেশে, তারা উহানেও ছিল আপনার এই সংক্রমণের সময়। উহান চায়নাতে তারা চাইনিজ টিমের সাথে কাজ করেছে। তো তারা এখন বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে এই কোভিড-19 আপনার 8টা মডিউল দিয়ে, ভিডিও দিয়ে ট্রেন করছে। এটাকে বলে ট্রেনিং অফ দ্য ট্রেনার। তো সেটা আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি, ব্রাউনের সাথে মিলে হোপ প্রজেক্ট হোপ এটা করছে। তা আমরা এটা বাংলাদেশে এপ্রিলের 20 থেকে 23 তারিখ বেশ কতগুলো হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অ্যাডমিনিস্ট্রেটর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আছেন তাদের জন্য আমরা আয়োজন করেছি। তো এইভাবে কিছু কোলাবোরেশন গড়ে উঠছে, এগুলোর ফলে অবশ্যই সামনের দিকে আমরা আরো কোলাবোরেশন পাবো। জি, কিন্তু এইখানটায় ডক্টর তৌফিক জোদ্দার, আপনার কাছে আমার প্রশ্ন যে কোন স্ট্রেনটি বাংলাদেশে আছে? বলা হচ্ছে যে এক এক দেশে এক এক রকম ভাবে এই এক এক রকম স্ট্রেন কাজ করছে। আচ্ছা, এবং এটা অনেক কিছু আননোন এখনো, মেবি, কুড বি। এটা আমি আসলে খুব ক্লিয়ার অ্যান্সার এই কারণে দিতে পারবো না যে এটার কি কি স্ট্রেন আসলে তৈরি হয়েছে এবং কি পরিমাণ সার্কুলেশনে আছে। এটা নিয়ে আমার কোনো স্টাডি বা কোনো কিছু বাংলাদেশ থেকেও চোখে পড়েনি, দেশের বাইরেও চোখে পড়েনি। একাধিক স্ট্রেন তৈরি হয়েছে ইটালিতে, এরকম শুনেছিলাম, এবং ওখানে ভিরুলেন্স অনেক বেশি, যার কারণে মারা যাচ্ছে বেশি, এরকম কিছু আলোচনা আমার চোখে পড়েছে। যদিও কেন মারা যাচ্ছে এটার কিন্তু কোনো সঠিক উত্তর নেই। বাংলাদেশের ব্যাপারে আসলে এই ব্যাপারে কোনো উত্তর দেওয়াই সম্ভব নয়। আচ্ছা, আমরা আরো আলোচনাটাকে এগিয়ে নিব ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে আমরা করোনা সীমানা পেরিয়ে আজকের আলোচনাকে আরো এগিয়ে নেব। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি সেফ অ্যান্ড সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। এবারে আলোচনাটিকে আমরা আসলে একটু অন্যদিকে নিতে চাই। করোনা নিয়েই থাকবো, কিন্তু আমরা নজর দিতে চাই যে যা জানেন যে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরটি বাংলাদেশে, এবং রোহিঙ্গারা 10 থেকে 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে। খুব স্বাভাবিকভাবেই একটি বৈশ্বিক মহামারী যখন চলছে, রোহিঙ্গারও ঝুঁকিপূর্ণ যে জনগোষ্ঠী তার মধ্যেই থাকবে। ডক্টর তৌফিক জোদ্দার, রোহিঙ্গাদের আসলে করোনার ঝুঁকিটা কতটুকু এবং এটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? রোহিঙ্গাদের মধ্যে ঝুঁকি অনেক বেশি, কারণ তারা খুব ক্লোজলি একটা কনসেন্ট্রেটেড এরিয়াতে বসবাস করে। রিসেন্টলি খুবই সাম্প্রতিক সময়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা এবং একটি প্রজেকশন খুবই মিডিয়াতে প্রচারিত হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে একটু বেশি প্রচারিত হয়েছে, বাংলাদেশে আমার সেভাবে চোখে পড়েনি। সেখানে ইনফেকশাস ডিজিজ মডেলিং কিন্তু একটা খুবই স্ট্যান্ডার্ড একটা চর্চা, যারা জনস্বাস্থ্য এবং রোগ তত্ত্ব নিয়ে কাজ করেন, সেখানে তারা একটা প্রেডিকশন করেছেন। কারণ অনেকেই কাজ করছেন, রোহিঙ্গা পপুলেশনের ডাইনামিক্স আমাদের অনেক ভালো জানা আছে, ওখানে অনেকেই কাজ করছেন। তার ভিত্তিতে তারা বলেছেন যে 1600 থেকে 2100 রোহিঙ্গা মারাই যেতে পারে। এফেক্টেড কত হতে পারে সেটা আমার পুরোপুরি এখনো দেখা হয়নি, কিন্তু মারাই যদি যায় হতে পারে। আর এই ধরনের ক্ষেত্রে এরা যেহেতু আমরা জানি যে আমরা সবাই জানি যে খুবই অল্প একটা জায়গার মধ্যে তারা অনেক মানুষ গাদাগাদি করে বসবাস করছে, সেখানে ড্রপলেট ইনফেকশন, তারপরে সেখানে তাদের স্বাস্থ্য শিক্ষা, হাইজিন, এগুলো কিন্তু আমাদের সাধারণ অন্যান্য বাংলাদেশি জনগোষ্ঠীর থেকেও অনেকটা নিম্নবর্তী আর কি, যার জন্য ওখানে এগুলো ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো এইটা ডেফিনেটলি একটা খুব বড় রকমের ক্রাইসিস সৃষ্টি করতে পারে আমাদের দেশের জন্য। ডক্টর রুহুল আবিদ, আপনারা রোহিঙ্গা শিবিরে চিকিৎসার সাথে আপনারা আছেন, আপনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন। আপনার কি ধারণা কিংবা আপনি কি আশঙ্কা করছেন রোহিঙ্গা শিবিরের অবস্থা অবনতি হতে পারে কিনা এই মহামারীতে? আসলে এই যে আপনার অনুষ্ঠানটার নাম যে সীমানা পেরিয়ে, তো এই করোনা দেখেন সীমানা পেরিয়ে কত দূর চলে এসছে। করোনা কিন্তু আসলে আমাদেরকে সবাইকে একই সমতলে এনে দিয়েছে। এখন আমরা কোনো বর্ডার, সীমানা, সীমান্ত, দেয়াল কোনো কিছুর ভেদাভেদ মানছে না সে। তো তাহলে যে কোনো জনগোষ্ঠী কিন্তু এখন হুমকির সম্মুখীন।
এখন করোনা ঠেকানোর জন্য আমরা রোহিঙ্গা ক্যাম্পে যেমন খুব কার্যকরী কতগুলো পদক্ষেপ নিয়েছে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের সংস্থা, যেটাকে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বলি আমরা, আমাদের ওই নামে পরিচিত। এরা সবাই মিলে আপনার ওটাকে একটা, আগে অনেকগুলো যাওয়া আসার পথ ছিল, এখন শুধু একটা এক্সিট একটা এন্ট্রান্স। সো যার ফলে আপনি একবার যেতে পারবেন, একবার আসতে, মানে একটা পথ করা হয়েছে, যার ফলে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং চিকিৎসা, খাদ্য, জরুরি ব্যবস্থা ছাড়া সমস্ত কিছু বন্ধ করা হয়েছে যেন এই এই জনগোষ্ঠীকে বাঁচানো যায়। কারণ প্রায় 11 থেকে 12 লাখ লোক 13 স্কোয়ার কিলোমিটারের মধ্যে আছে। তাহলে এই 13 স্কোয়ার কিলোমিটার আপনি কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারবেন। আপনার 1 স্কোয়ার কিলোমিটারে 1 লাখ লোক, তাহলে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং এটা খাটবে না, তাই না? হ্যাঁ, তো এটা খাটবে না। তার ফলে আমাদের অল্টারনেট কি করতে হবে? আমাদের ঠেকাতে হবে প্রথমেই যেন না হয়। হয়ে গেলে কি হবে এটার কিন্তু মানে প্রেডিকশন কোন মডেলে হবে আমি ঠিক জানি না, কারণ হয়ে গেলে এত ঘনবসতি তো একটা ডিজাস্টার হবে। তো এই জন্য আমরা যেটা করেছি, সমস্ত সংস্থা মিলে, সরকারের সাথে মিলে আমরা এই পর্যন্ত 18টা আইসোলেশন সেন্টার করা হয়েছে, 72টা আইসোলেশন বেড বানানো হয়েছে, 257টা আরো এক্সট্রা বেড বানানো হয়েছে, সব মিলিয়ে 350 বেড, এবং 3টা স্যাম্পল কালেকশন সোয়াব কালেকশন সেন্টার। সেখান থেকে প্রায় 7 জনের টেস্ট করা হয়েছে এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল সেন্টারে, যে মেডিকেল কলেজ যেখানে IDCR এর টেস্ট ল্যাব আছে, সবগুলো নেগেটিভ এসছে। তো আমরা ভাগ্যবান সে ব্যাপারে। কিন্তু হয়ে গেলে আপনার এই 350 আইসোলেশন বেডে হবে না এবং অনেক বেশি লাগবে। তো সেই জন্য আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ওদেরকে আমরা তথ্য দিচ্ছি কিছু মাইকিং করে, পোস্টারিং করে, এগুলো করে। তথ্যটা যেমন খুব গুরুত্বপূর্ণ, তথ্য পৌঁছানো। দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং যেহেতু আমরা পারছি না, ওইখানে আমাদের ক্লথ মাস্ক, তারপরে ধরেন বার সোপ, আবার আমাদের ধরেন ওই যে বাথরুম পরিষ্কার করা, টয়লেট, কারণ ওখানে কিন্তু যার যার বাড়িতে একটা করে টয়লেট না, এটা তো আপনি জানেন, ওটা একটা ক্যাম্প, মানে শরণার্থী শিবিরের মতো। ওখানে একটা টয়লেটে 50টা বা 20টা পরিবার যায়। তো যার ফলে এখন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে করোনা ভাইরাস কিন্তু চোখ, নাক, মুখ দিয়ে ঢুকে আবার শ্বাস দিয়ে বার হয়, হাঁচি দিয়ে বার হয়, এটা কিন্তু মলের সাথেও বার হয়। তো তাহলে ওইখানে কিন্তু আরেকটা বিপদ আসতে যাচ্ছে যদি এটা কোনোভাবে ওখানে সংক্রমিত হয়, কারণ ওইগুলো টয়লেটগুলো কিন্তু কমন টয়লেট, যার ফলে ওই টয়লেটগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা, এগুলো আমরা সব আলোচনা করছি এবং ওখানে অনেক রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো যার ফলে আমার মনে হয় যে পুরো ব্যবস্থাটাই মানে এখন আমরা সাংঘাতিক ঝুঁকির মুখে, এবং ওখানে যদি রোহিঙ্গাদের কিছু, খালি রোহিঙ্গা না, কিন্তু আপনার কক্সবাজারে যে 3 মিলিয়ন জনসংখ্যা বা 30 লাখ, হ্যাঁ, সবাই এফেক্টেড হবে। তো ওই জন্য সীমানা পেরিয়ে বলতে আমি এটাই বুঝাচ্ছি, মানে আপনাদের অনুষ্ঠানটার নামটা আমার খুব পছন্দ হয়েছে, এই সীমানা পেরিয়ে। আসলে আমরা এখন আমরা আমাদের বলে একটা কথা বলে না যে উই আর অ্যাজ স্ট্রং অ্যাজ আওয়ার উইকেস্ট। তো আমাদের ঠিক দুর্বল যে তার সমপরিমাণ আমরা শক্তিশালী। তো আমরা যদি রোহিঙ্গা জনগোষ্ঠী দুর্বল থাকে বা গার্মেন্টস শ্রমিকরা দুর্বল থাকে, তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো না। যার ফলে বাংলাদেশের এই পুরো জিনিসটাকে রোহিঙ্গা সহ চিন্তা করতে হবে এখন। আপনি যেটি বলছিলেন যে করোনা যেরকম ড্রপলেটসের মধ্য দিয়ে ছড়াতে পারে, মলের সাথেও ছড়াতে পারে, এই কথাটা একটু নতুন লাগলো অন্তত আমার কাছে। আর একটু যদি ব্যাখ্যা করেন বিষয়টি। এটা আসলে এখন দেখা যাচ্ছে যে মলেও আপনার করোনা ভাইরাসটা এক্সক্রিটেড হয়, মানে বার হয় মলের সাথে। তো এখন অনেক জায়গায় আপনার ওই কমিউনিটিতে কত ট্রান্সমিশন হয়েছে এটা ধরার জন্য, ধরেন অনেক দেশে তো টেস্টিং ফ্যাসিলিটি অত ভালো না, তো কিন্তু একটা কমিউনিটিতে এসছে কিনা করোনা, হ্যাঁ, ধরেন করোনার সিমটম শুরু হওয়ার আগে তো করোনা চলে আসে আসলে, ও 2 সপ্তাহ লাগে প্রথম মানুষটার উপসর্গ দেখা দিতে। তো অনেক জায়গায় ওরা সুয়ারেজ টেস্ট করছে, হ্যাঁ। তো এটা একটা নতুন সংবাদ আসলে, যে যার ফলে আমাদেরকে ওটাও চিন্তা করতে হবে এখন। হ্যাঁ, এটা নতুন সংবাদ, কিন্তু এটাও সবার জানা উচিত যে এটা মলের সাথেও কিন্তু নির্গত হচ্ছে। অবশ্যই। আপনি আরেকটি বিষয় বলছিলেন যে তথ্য জানানোর বিষয়টি, যখন আসলে প্রপার ইনফরমেশনটি, প্রপার তথ্যটি না থাকে, তখন কিন্তু সেই তথ্যের যে শূন্যস্থানটা কিন্তু গুজব কিংবা অন্য নানান কিছু দখল করে নেয়। এই গুজব কিংবা এই অসচেতনতা, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? এই গুজবটা আছে, ধরেন আমাদের যেমন আমরা রোহিঙ্গা ক্যাম্পে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি, অনেকেই ভাবছে যে যদি এটা একটা অভিশাপের মতো, হ্যাঁ, করোনা হলে অভিশাপ, ওকে আসতে দিও না, হ্যাঁ। এই জন্য ওই যে বলছে, কোথাও দেখবেন বাংলাদেশে দেখবেন আপনি হাসপাতাল বানাতে দিচ্ছিল না, হ্যাঁ, যে অমুক জায়গায় হলে প্রতিরোধ করছে, আমরা এখানে করোনা চিকিৎসা চাই না, ভাবছে যে আমরা কবর দিতে থাকবো, কিন্তু দেয়া হচ্ছিল না। জি, হ্যাঁ, সেটা দেয়া হচ্ছিল না। জি, হ্যাঁ। যেমন রোহিঙ্গা ক্যাম্পে একটা মিথ হয়েছে, কারণ ওখানে তো আপনার যেহেতু কমিউনিকেশনটা ওরা একটা অন্য
কি বলে নৃতত্ব জাতি, সো যার ফলে ওদের সাথে আপনার এই যে আমাদেরকে কতখানি বিশ্বাস করবে বাংলাদেশি, যদিও আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু এই যোগাযোগের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, যার ফলে ওদের ভাষায় ইন্টারপ্রেটার দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় মাইকিং করে ওদের ভাষায় বোঝানোর চেষ্টা করছে। তো তারপরে আমরা অনেক কোশ্চেন পাই, আমাদের ডাক্তাররা, তারপরে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অলের ডাক্তার নার্সরা যারা চিকিৎসা দিচ্ছে দুটো ক্যাম্পে, কুতুপালং বালুকালী, ওখানে অনেকে প্রশ্ন করে রোগীরা এসে যে তোমরা আমাদেরকে যদি আইসোলেশন, যদি সিমটম হয়, উপসর্গ দেখা দেয়, আমরা যদি বলি আমাদেরকে আইসোলেশন সেন্টারে নিয়ে গেলে আমরা কি বেঁচে ফিরবো না আমরা আর কোনোদিন ফিরবো না। হ্যাঁ, তো এরকম কিন্তু অনেক অবিশ্বাসের ব্যাপার আছে, ওরা বলে না না এটা তোমার চিকিৎসার জন্য। ডক্টর তৌফিক জোদ্দার, অবিশ্বাস কুসংস্কার এটি নিয়ে যদি একটু যোগ করেন। হ্যাঁ, এটা তো আসলে অবিশ্বাস এবং কুসংস্কার, এটার বিপরীতে যে শব্দগুলো সেটা হচ্ছে বিশ্বাস এবং আস্থা। আস্থা এবং তো বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান, বিশ্বাস, আস্থা, এই কথাগুলোই হচ্ছে তার বিপরীত। কাজে আমাদের চর্চা, মানে আমাদের এবং এগুলো অর্জন করার জন্য কিন্তু আসলে এটা একদিনে আপনি গিয়ে বললেন যে আমাকে বিশ্বাস করো, তারা বিশ্বাস করে ফেলবে না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যে কুসংস্কারগুলি দানা বেঁধেছে করোনা নিয়ে, এই বিষয়ে আপনার মন্তব্য? অনেক কিছুই আছে। এটা শুধু যে কমিউনিটিতে দানা বেঁধেছে তা না। আপনি কিছুদিন আগে আমাদের মানে অনেক বিজ্ঞ মানুষদের কাছ থেকেও আমরা অনেক ধরনের ট্রিটমেন্টের কথা শুনতে পাচ্ছি, মিরাকল কিউরের কথা শুনতে পাচ্ছি, মানে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, যেটা আমাদেরকে আসলে খুবই মানে আতঙ্কগ্রস্ত করছে। ইভেন আমরা এরকমও শুনেছি যে ইথানলের ভেপার নিলে ঠিক হয়ে যায়, যেখানে কিন্তু ডব্লিউএইচওর ওয়েবসাইটে বড় বড় করে বলা হচ্ছে ইথানল। মূল গণমাধ্যমে এটি প্রচারিত হয়েছে, অনেক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আমি দেখছি যে একজন দাবি করছেন যে তার একজন নিকট আত্মীয় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে উনি অনেক ইন্টারনেট সার্চ করে নানা রকম মিরাকল কিউর উনি খুঁজে পেয়েছেন, এবং সবাই দেদারসে সেটা শেয়ার করছে, শিক্ষিত মানুষজন সেটা শেয়ার করছে। এটা আসলে খুবই দুঃখজনক আর কি। এই ব্যাপারে এটা আমি জানি না এটা আসলে সমাধান কি হবে, তবে আমাদেরকে বারবার এসবের কথা বারবার বলে যেতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা ডক্টর রুহুল আবিদ, আমরা কিভাবে মানুষকে আরো বেশি সচেতন করতে পারি, এই গুজবগুলি কিভাবে আমরা সাপ্রেস করতে পারি, আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার মনে হয় মানুষকে আমরা যদি তথ্য দিতে পারি যে আসলে করোনা ভাইরাসটা কি, মানে ভাইরাসের বিজ্ঞান বোঝানোর দরকার নেই, কিন্তু যদি আমরা এটা বুঝাই যে মানুষ থেকে মানুষে যাচ্ছে, এটা ভাইরাস, তো মানুষটার কোনো দোষ নাই। হ্যাঁ, মানুষটা কিন্তু নিজে অসুখটা নেয়নি, যার হয়েছে সে কিন্তু দোষী না, দোষী হচ্ছে ভাইরাস। তো ওই মানুষটার প্রতি মমতা রাখো, মানুষটাকে তুমি কম্প্যাশনের সাথে, মমতার সাথে চিকিৎসা করো, তাহলে তোমার হবে না। এইভাবে যদি আমরা বুঝাতে পারি, এটা একটা। আর একটা হচ্ছে আমাদের যারা শিক্ষিত, ধরেন আমাদের যারা অশিক্ষিত, কদিন আগে দেখলাম একজন বলেছে লাং বের করে ধুলে হয়তো সাবান দিয়ে হাত যদি ধুই, তো এরকম লোকরা যদি বলে সেটা অসুবিধা নেই। কিন্তু যখন আমাদের একজন ধরেন পিএইচডি ডক্টরেট করা প্রফেসর, অথবা আমাদের একটা নাম করা মনে করেন অধ্যাপক চিকিৎসা বিজ্ঞানের, হ্যাঁ, কেউ একজন বললেন যে করোনা কোনোভাবে বাংলাদেশে আসবে না, একদম কনফার্ম। আবার আরেকজন বললেন যে এথানল ভেপার নিলে আপনার লাং পরিষ্কার হবে। এগুলা বন্ধ করা, এবং এগুলাকে অবশ্যই সরকারের তাদের কাছে জবাবদিহি নেওয়া যে আপনারা এরকম গুজবের সংবাদ ছড়াচ্ছেন কেন, কারণ এটা কিন্তু ফ্রিডম অফ স্পিচ না, এটা কিন্তু ভুল তথ্য। তো ভুল তথ্য প্যান্ডেমিকের সময় দেওয়ার জন্য আমার মনে হয় সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যে ভুল তথ্য দেওয়া যাবে না, যে তথ্য দিতে হবে ওটা ভেরিফাইড হতে হবে, এক মুখে বলতে হবে। হ্যাঁ, এক একজন এক এক তথ্য দিতে পারবেন। অবশ্যই। ডক্টর রুহুল আবিদ, আপনাকে অজস্র ধন্যবাদ। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনার ওখানটায় রাত, এই গভীর রাতে আমাদের সাথে যোগ দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি আবারও আপনার সাথে আলোচনা আমরা অন্য সময় অন্য কোনো পরিপ্রেক্ষিতে আলোচনা করব। এবং স্টুডিওতে ডক্টর তৌফিক জোদ্দার, আপনাকেও ধন্যবাদ। আশা করছি আপনার সাথেও আমরা ভবিষ্যতে আলোচনা করব স্টুডিওতে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে আসলে অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন, আমরা নানান বিষয় নিয়ে, আমাদের আজকে আলোচনার বিষয় ছিল করোনার সীমানা পেরিয়ে উহান থেকে, চীন থেকে আসা একটি ভাইরাস কিভাবে বাংলাদেশ এবং আরও 185টি দেশে ছড়িয়ে পড়লো, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম। নীতি নির্ধারণে বেশ কিছু পরামর্শ হলো। যারা নীতি নির্ধারক আছেন তারা নিশ্চয়ই এই পরামর্শগুলি আমলে নেবেন, এবং সাধারণ জনগণ যারা শুনলেন গুজব এবং অসচেতনতা থেকে মুক্ত থাকতে কি কি করতে হবে সেটিও আজকে আমাদের অতিথিরা বললেন। আমরা আশা করছি যে সামনের দিনে আমরা আবারও এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই ঘরে থাকুন।